বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনন্ত শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আমরা কোনো টপিক নিয়ে আলোচনা করব না, কোনো পড়াশোনার কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আসলে এখানে আমরা একটা সিলেবাস ব্যাখ্যা করব। কোন সিলেবাস? না, এর আগেও আমরা আলোচনা করেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে। কারণ তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তারা এবার পড়াশোনা শুরু করবে 11-এর। তো 11-এর পড়াশোনা শুরু করার আগে তোমাদের কিন্তু এই ধরনের সিলেবাস ছিল না। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তাদের এই ধরনের সিলেবাস ছিল না। তারা 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার এই ধরনের প্রশ্ন তোমরা একসঙ্গে লিখতে। তো এইবার তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটা প্যাটার্ন আসতে চলেছে। কোন ক্লাসে? না, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে। তোমরা এতদিন পর্যন্ত যেভাবে পরীক্ষা দিতে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার করে 11-এ দুটো ভাগ করে দেওয়া হয়েছে। কি না, ফার্স্ট সেমিস্টার থাকবে শুধুমাত্র এমসিকিউ, এসিকিউ নয়, কিন্তু শুধু এমসিকিউ, এবং সেকেন্ড সেমিস্টারে থাকবে শুধুমাত্র বড় প্রশ্ন। তো দেখো, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা তোমরা একটু দেখে নাও, তোমাদের কাজে লাগবে। এটাকে তোমরা স্ক্রিনশট করে নিয়ে তোমাদের কাছে রাখতে পারো তোমাদের সুবিধার ক্ষেত্রে। দেখো, গল্প তোমাদের একটাই গল্প থাকবে, সেটা হচ্ছে কি পুঁই মাচা। কার লেখা? না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্পটি। 3 বন্দ্যোপাধ্যায় আমরা যাদেরকে বলি, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর। তো তার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই পুঁই মাচা গল্পটা নেওয়া হয়েছে। তো পুঁই মাছের গল্পটা সম্পর্কে সংক্ষেপে একটু বলি যে এখানে একটা ছোট্ট মেয়ে খেন্তি, সে কিভাবে গ্রাম্য পরিবেশে কিভাবে সহজ সরলভাবে দিন কাটাতো এবং শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির অত্যাচার সহ্য করার পর কিভাবে বসন্ত রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলো, সেই ঘটনা আমরা এখানে পেয়ে থাকি। গল্প একটাই। দ্বিতীয় কি রয়েছে? প্রবন্ধ কি রয়েছে? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল নামে একটা প্রবন্ধ রয়েছে। এটা কোথা থেকে? কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া। তো এই প্রবন্ধে কি বলা আছে? না, এটা বিড়ালের মধ্য দিয়ে প্রাবন্ধিক এখানে সমাজের এক বিরাট ঘটনা, সমাজের এক যেটা সত্য ঘটনা তিনি এখানে বর্ণনা করেছেন। যে আমরা আসলে তেলা মাথায় তেল দিয়ে থাকি, তাই তো? যে যারা ধনী তাদেরকেই আমরা বেশি খাতির যত্ন করতে চাই, যারা দরিদ্র তাদের দিকে আমরা চোখ ফিরেও তাকাই না। তো এই ধরনের একটা ব্যঙ্গ করে, এই ধরনের একটা উপমার সাহায্যে তিনি বিড়ালের মাধ্যমে তিনি এটা দেখাতে চেয়েছেন। কবিতা আমাদের আছে এই সেমিস্টারে দুটো। কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা? না, মাইকেল মধুসূদন দত্তের লেখা। আমরা জানি মধুসূদন দত্ত যখন খুব সমস্যায় পড়েছিলেন বিদেশে গিয়ে, সে সময় কিন্তু তাকে সাহায্য করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা উপকৃত হয়ে তিনি এই কবিতা তিনি লিখেছিলেন। কবিতাটি চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া। এবং সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। এই কবিতা আসলে কি রয়েছে? না, সমাজের মধ্যে একটা সাম্য ভাবনা তিনি সৃষ্টি করতে চেয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়। তারপর কি রয়েছে? আন্তর্জাতিক গল্প। আন্তর্জাতিক বলতে আমরা কি বুঝি? না, সমগ্র পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তের যদি লেখা আমরা আমাদের এতে পড়ি, তাহলে তাকে আমরা কি বলবো? আন্তর্জাতিক বলবো। অর্থাৎ ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা স্টোরি। তো কার লেখা? না, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা একটা গল্প, কিন্তু বাংলায় অনুবাদ করে দিয়েছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। কি গল্পটার নাম? না, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। তারপর রয়েছে একটা ভারতীয় কবিতা। অর্থাৎ ভারতীয় কবিতা মানে কি? আমাদের বাংলা কবিতা নয়, এটা বাংলা কবিতা নয়, কিন্তু আমাদের ভারতবর্ষেই যেহেতু এটা রচিত, তাই এটা ভারতীয় কবিতা। তো কবিতার নাম হচ্ছে চারণ কবি। চারণ কবি কবিতার নাম, কবির নাম নয়, কিন্তু কবির নাম হচ্ছে ভারভারা রাও। আর সেটা বাংলায় কি অনুবাদ করেছেন? না, শঙ্খ ঘোষ। এক্ষেত্রে বলে রাখি, চারণ কবি কী জিনিস? না, যারা ঘুরে বেড়িয়ে যারা গান করে তাদেরকে আমরা কি বলি? চারণ কবি। তারপর রয়েছে তোমাদের আর দুটো পার্ট, একটা হচ্ছে ভাষার ইতিহাস আর একটা রয়েছে সাহিত্যের ইতিহাস। তো ভাষার ইতিহাসে কি রয়েছে? না, ভাষার ইতিহাসে রয়েছে কয়েকটা পর্বে ভাগ করা হয়েছে। বিশ্বের ভাষা পরিবার, ভারতে ভাষা পরিবার এবং বাংলা ভাষা পরিবার। তাহলে প্রথমে সারা বিশ্বের ভাষা, তারপরে হচ্ছে ভারতবর্ষের ভাষা, তারপরে হচ্ছে বাংলার ভাষা। অর্থাৎ বৃহত্তর থেকে ধীরে ধীরে ক্ষুদ্রতর হয়ে আমাদের বাংলা ভাষারও আলোচনা করা হচ্ছে। এছাড়া কী রয়েছে? ভাষার বৈচিত্র্য, ভাষা যে নানান অঞ্চলে ভাষা যে নানান ধরনের, এই ধরনের আলোচনাগুলো আমরা এখানে পাবো। এখানে ভাষা উপভাষা এইসব
ভাষাগুলো যেগুলো তোমরা ছোটোবেলাতে পড়েছো, উপভাষা, সেই সব জিনিসগুলো এখানে থাকবে। তারপর একটা নতুন পার্ট যেটা তোমরা এর আগে কোনো দিন পড়াশোনা করোনি, সেটা হচ্ছে কি সাহিত্যের ইতিহাস, সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখানে আমাদের দুটো পার্ট রয়েছে, কি প্রাচীন যুগ, প্রাচীন বাংলা এবং মধ্য বাংলা। তো প্রাচীন যুগে আমরা কি পাই না চর্যাপদ পাই। চর্যাপদ কি না বাংলা সাহিত্যের একেবারে আদি গ্রন্থ হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ পদ্য সহজিয়া সাধকদের লেখা। হ্যাঁ, তো একটা বাংলা ছিল না অন্য ভাষা ছিল, এই নিয়ে নানান মতভেদ ছিল, কিন্তু অবশেষে তা প্রমাণিত হয় যেটা বাংলা। এরপর সেকেন্ড পার্টে যেটা আমাদের হচ্ছে সাহিত্যের ইতিহাসে, সেটা হলো কি না মধ্যযুগ। মধ্যযুগে কী কী পাবো আমরা? শ্রীকৃষ্ণ কীর্তন, অর্থাৎ কৃষ্ণকে নিয়ে লেখা একটা গ্রন্থ, যা বড়ু চণ্ডীদাসের লেখা। কৃষ্ণের 13টি খণ্ড এখানে রয়েছে। কৃষ্ণের জন্মখণ্ড থেকে কৃষ্ণ কিভাবে রাধা বিরহে রাধাকে ছেড়ে দিয়ে কিভাবে কংস বধ করতে চলে গেলেন তার বর্ণনা এই শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা পাবো। এছাড়া এই পাঠে আর কি রয়েছে? বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কি না বৈষ্ণব পদকর্তারা যে পদ রচনা করেছিলেন, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস, তারা কি রচনা করেছিলেন না রাধাকে নিয়ে তারা বিভিন্ন পর্যায়ে রচনা করেছিলেন। পূর্বরাগ, অভিসার, মান, প্রেম বৈচিত্র্য, মাথুর, প্রবাস, এইগুলো ডিটেলসে পরে আলোচনা করব, একটু বুঝে নাও। এইগুলো হচ্ছে বৈষ্ণব পদাবলীর অন্তর্গত। তারপর কী রয়েছে? চৈতন্য ও চৈতন্য জীবনী। চৈতন্যদেব, আমার এই চ্যানেলে চৈতন্যদেবের জীবনী নিয়ে একটা ভিডিও রয়েছে 5 মিনিটের মাত্র, কিন্তু তার মধ্যে তোমরা চৈতন্যদেব সম্পর্কে সম্পূর্ণ তোমরা সেই ভিডিওতে জেনে যাবে, একটু সার্চ করে দেখে নিতে পারো। তো এই চৈতন্য জীবনী যারা কৃষ্ণদাস, গোবিন্দদাস, এই ধরনের চৈতন্য জীবনীকারের কথা আমরা এখানে পাবো। তারপর রয়েছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কি তোমরা জানো যে মঙ্গল কাব্যের বেশ কয়েকটা 4টে বিশেষ করে ভাগ আমরা পাই বাংলা সাহিত্যে: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এবং অন্নদামঙ্গল। তো কানা হরিদত্ত, কেতকাদাস ক্ষেমানন্দ, তারপর মুকুন্দ চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, তো এই ধরনের কবিগুলোর কথা আমরা পাবো এখানে। তোমরা ক্লাস 9-এ পড়েছিলে চণ্ডীমঙ্গলের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কিছুটা অংশ, তো ওই মঙ্গল কাব্যগুলো আমরা এখানে পেয়ে যাব। তারপর হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ কি না অনুবাদ হচ্ছে রামায়ণ এবং মহাভারতের অনুবাদ। রামায়ণ, মহাভারত এগুলো তো সংস্কৃত ভাষায় লেখা, তো সেগুলো বাংলাতে যারা লিখেছেন তারাও তো বাংলা লেখক, তো বাঙালি লেখক, তো তার কারণে সেগুলো সাহিত্যে স্থান পেয়েছে। কি না কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা কি না রামায়ণ রচনা করেছিলেন, তিনি বাঙালি কবি। হ্যাঁ, মালিনী নামেতে মাতা, পিতা বনমালী, 6 ভাই উপজেলা, সংসারে গুণশালী, এই যে আমরা কৃত্তিবাসের পরিচয় পেয়ে থাকি, তো এই কৃত্তিবাস কিন্তু রামায়ণ রচনা করেছিলেন। কাশিরাম দাস, তিনি কি রচনা করলেন? তিনি মহাভারত রচনা করলেন। তো এরা অনুবাদ করেছিলেন, এরা কিন্তু সরাসরি নিজেরা লেখেননি, এরা সংস্কৃত ভাষা থেকে বাল্মীকির রামায়ণ থেকে কৃত্তিবাস এবং ব্যাসদেবের মহাভারত থেকে কাশিরাম দাস, তারা কিন্তু রামায়ণ এবং মহাভারত রচনা করলেন। তো এটা অনুবাদ সাহিত্য। তারপর আসছি ইসলামীয় ধারা। ইসলামীয় ধারায় কী রয়েছে না আরাকান রাজসভার কবি। এখানে দেবতাকে ছেড়ে এই প্রথম মানব মানবীর প্রেম এখানে বর্ণনা করা হলো। আরাকান রাজসভার যে আমরা পেয়ে থাকি সৈয়দ আলাওল, দৌলত কাজীর যে পদ্মাবত অর্থাৎ পদ্মাবতী, পদ্মাবত থেকে নেওয়া পদ্মাবতী, তারপর লোরচন্দ্রানী, সতী ময়না, এই ধরনের কাব্যগুলো আমরা এখানে পেয়ে থাকি। এছাড়া রয়েছে কি শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীতে আমরা কি পাই না এখানে আগমনী বিজয়া পর্বগুলো আলোচনা করা হয়। কি কমলাকান্ত, রামপ্রসাদ সেন, এদের লেখা, এদের গাওয়া যে গানগুলো দেবী দুর্গাকে নিয়ে, দেবী দুর্গা যখন বাবার বাড়িতে পিতৃপুরে ফিরে আসছেন তখন আগমনীর গান, এবং তিনি যখন ফিরে যাচ্ছেন তখন বিজয়ার গান, তো এইগুলো আমরা পেয়ে থাকি। ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা আমি আলোচনা করলাম, তোমরা জুড়ে থাকো চ্যানেলের সঙ্গে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা এরপরে প্রত্যেকটা টপিকের পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং এমসিকিউ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আশা করি ভিডিওটা উপকারে আসবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।